আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা, কি খবর তোমাদের পড়াশোনার? আশা করব খুব বেশি ভালো চলছে। আজকে তোমাদের সাথে আলোচনা করব মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন ইংরেজি অংশের জন্য যেই প্রশ্নটা ছিল সেই প্রশ্নের 15টা এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং এই ক্লাসে তোমরা এই 15টা কোশ্চেনের একবারে পুঙ্খানুপুঙ্খ সলভ পাবে, ব্যাখ্যা পাবে। ঠিক আছে, আচ্ছা দেখো, আমরা কথা না বাড়িয়ে কাজ শুরু করি, সময় যেহেতু কম। মেডিকেল কোশ্চেন 2025 এক নম্বর কোশ্চেনে দেওয়া রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড? ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি রানস? ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি? ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি ক্যান? এখানে এই কোশ্চেনটার উত্তরটা হবে ডি নাম্বার, কারণ আমি বলে দিচ্ছি উপরের এ নাম্বারটা হবে না এই জন্য যে এখানে ক্যান ইউ রান এখানে প্রেজেন্ট দেওয়া রয়েছে মডাল ভার্বের মাধ্যমে, আর এখানে কুডটা পাস্ট দেওয়া রয়েছে। ক্যানের সাথে এখানে কুড কখনোই যাবে না, কারণ প্রেজেন্ট এবং পাস্ট একসাথে যায় না। এরপরে 2 নাম্বারটা দেখো, বি নাম্বারটাতে বলা হয়েছে যে ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি রানস? এখানে সে দৌড়াতে পারে না, সে দৌড়ায়, এরকমের দুইটা বিষয়ের মধ্যে তুলনা করা হচ্ছে যে ইউ রান, ইউ ক্যান রান, তুমি দৌড়াতে পারো, কিন্তু দৌড়াতে পারো অ্যাজ ফাস্ট অ্যাজ হি রানস, তার সে যেভাবে দৌড়ায় এভাবে। এটা অর্থটা সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে না। দৌড়াতে পারে যদি এরকম অর্থ আসতো তাহলে বি নাম্বারটা হতো। সো এ বি দুইটাই হবে না। সি নাম্বারটা কারেক্ট আছে, তবে খুব বেশি সিমিলার বা কারেক্ট হবে ডি নাম্বারটা। যদি ডি নাম্বারটা সঠিক অ্যান্সার না হতো তাহলে আমরা সি দিতাম। ঠিক আছে, তো ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি, এখানে সে যে তার মতো করে তুমি দৌড়াতে পারো, এটা অর্থটা ঠিক আছে, কিন্তু এইটা আমার কাছে বেশি বোধগম্য মনে হবে এবং ডি নাম্বারটা সেই জন্যই হবে। ঠিক আছে, আচ্ছা দেখো, তোমাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। 2 নাম্বার কোশ্চেনটাতে বলা হয়েছে, ইফ ইউ সাকসিড আই শ্যাল বি হ্যাপি। যদি তুমি সফল হও আমি হ্যাপি হব। এটা ভবিষ্যতে একটা সেন্স দিচ্ছে, সেন্স অফ ফিউচারের একটা দিচ্ছে। দ্য কারেক্ট সেন্টেন্স, কারেক্ট সিম্পল ফর্ম অফ দ্য সেন্টেন্স, সিম্পল ফর্ম কোনটা হবে? আই এম হ্যাপি হোয়েন ইউ সাকসেড, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এটা হবে না। কমপ্লেক্স সেন্টেন্স এই হোয়েন দ্বারা যুক্ত থাকে, যার কারণে এটা হবে না। বি নাম্বারটাতে দেখো, আই এম হ্যাপি ফর ইউর সাকসেস, তোমার সফলতার জন্য আমি হ্যাপি। এটা ভবিষ্যতের প্রশ্নের মধ্যে দেখো ভবিষ্যতের একটা সেন্স দেওয়া হচ্ছে, কিন্তু বি নাম্বারে এটা প্রেজেন্টের একটা সেন্স পাচ্ছি, যার কারণে বি নাম্বার হবে না। তাহলে সি নাম্বারটাতে দেখো, ইউর সাকসেস মেক্স মি হ্যাপি, এটাও একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্স দিচ্ছে, যার কারণে ভবিষ্যতের সেন্স আমরা পাচ্ছি না। ডি নাম্বারটাতে দেখো, সেজন্য সি নাম্বার হবে না। ডি নাম্বারটাতে দেখো, ইয়োর সাকসেস উইল মেক মি হ্যাপি, এটা খুব বেশি কাছাকাছি আমার মনে হচ্ছে। দেখো, ইফ ইউ সাকসেড আই শ্যাল বি হ্যাপি, তুমি যদি সফল হও আমি কি হব? আমি খুশি হব। এইখানে দেখো, এখানে আমি খুশি হব এটা বলা হচ্ছে তোমার ডি নাম্বারে সেরকমই একটা সেন্স দেওয়া হচ্ছে, যার কারণে আমার ডি নাম্বারটা উত্তর হবে। এরপরে 3 নাম্বারটাতে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম অফ দ্য স্টেটমেন্ট? দ্য বুক হ্যাজ বিন লস্ট বাই মি। এখানে দেখো, এইখানে যে প্যাসিভ সেন্টেন্সটি দেওয়া রয়েছে সেটা হচ্ছে একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ সেন্টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ সেন্টেন্স। কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ সেন্টেন্স এরকম যে হ্যাজ বিন তারপরে ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, হ্যাজ বিন তারপরে ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, এবং সেটা হচ্ছে একটা প্যাসিভ ফর্ম কার? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। তো আমরা অপশনের মধ্যে খুঁজবো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটাতে আছে। আই হ্যাড লস্ট, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আই লস্ট, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপরে ডি নাম্বারটাতে দেখো, এ বুক অফ মাইন ইজ লস্ট, এটাও একটা প্যাসিভ ফর্ম, এটা অ্যাক্টিভ ফর্ম না, এটা প্যাসিভ ফর্ম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, যার কারণে আমাদের সিটা হবে। সিটাতে দেখো, আই হ্যাভ লস্ট মাই বুক, এখানে সি নাম্বারটাতে বলা হয়েছে যে আই হ্যাভ লস্ট মাই বুক, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেওয়া রয়েছে। ঠিক আছে, সেজন্য সি নাম্বারটা কারেক্ট হবে 3 নাম্বার প্রশ্নের। 4 নাম্বারটা আমরা দেখি একটু, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ স্টেটমেন্ট? এই যে এখানে
এটার পেসিভ ফর্ম কি? আই হ্যাভ টু অ্যাডমিট দিস। তোমরা এই রুলস সবাই জানবে যে কোনো মডাল ভার্ব যদি অ্যাক্টিভ ফর্মে থাকে এর পেসিভ করতে হলে আমাকে মডাল ভার্বের পরে বি আনতে হবে এবং যে ভার্বটি দেওয়া থাকবে সেই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। দেখো এখানে বলা হচ্ছে যে ইউ আর, এখানে সাবজেক্ট উল্টাপাল্টা হয় নাই। আমরা জানি যে পেসিভ করতে গেলে যে অবজেক্ট থাকে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসে, কিন্তু এখানে সাবজেক্টটা রেখে দেওয়া হচ্ছে যার কারণে এ নাম্বারটা হবে না। সি নাম্বারটাতে দেখো, বি নাম্বারটা হবে, এটা পরে ব্যাখ্যা দিচ্ছি। সি নাম্বারটাতে দেখো দিস হ্যাড টু বি অ্যাডমিটেড, এখানে হ্যাভ টু আছে, এখানে হ্যাড টু আছে, যার কারণে এটা আমাদের হচ্ছে না। ঠিক আছে, দিস ইজ টু বি অ্যাডমিটেড বাই ইউ, এখানে হচ্ছে না, এখানে হ্যাভের জায়গায় ইজ নিয়ে আসা হয়েছে, যার কারণে আমাদের ডি নাম্বারটায় অ্যান্সার হবে না। বি নাম্বারটাতে দেখো দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ, এখানে দিসটা আমার এখানে আসছে, তারপরে হ্যাভ টু একটা মডাল ভার্ব, হ্যাভ টু এর জায়গায় এখানে দিসের পরে হ্যাজ টু আসে। ঠিক আছে, এবং মডালের পরে বি ভার্ব নিয়ে আসলাম, এরপরে দেখো আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে আসছি, তারপরে আমাদের সাবজেক্টটা বাইয়ের পরে অবজেক্ট করে দিয়েছি। ঠিক আছে, তো এখানে আমাদের বি নাম্বারটা অ্যান্সার হবে। 5 নম্বর অ্যান্সারটা দেখো, কোশ্চেনটা দেখো, দ্য ওয়ার্ড এনিবডি ইজ অ্যান এক্সাম্পল অফ ইনডিফিনিট প্রোনাউন। আমরা জানি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে দিস দ্যাট দেস দোজ, তারপর হচ্ছে তোমার এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো আলাদা, রিলেটিভ প্রোনাউনগুলো আমরা জানি যে ডাব্লিউএস ওয়ার্ড এবং দ্যাট, এইগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তারপরে রেসিপ্রোকাল প্রোনাউন, ইচ আদার, ওয়ান অ্যানাদার, সেগুলো। আর এনিবডি হচ্ছে আমাদের ইনডেফিনিট প্রোনাউন, যেগুলো ইনডেফিনিট প্রোনাউন কোনগুলো হয়, যেগুলো আমাদের নির্দিষ্ট করে কোনো কিছু বলে না। এনিবডি যে কেউ, এখানে নির্দিষ্ট করে কোনো কিছু বলছে না, যার কারণে ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে এনিবডি। ঠিক আছে, 6 নম্বর প্রশ্নটা দেখো, দ্য চেয়ারপারসন অথবা চেয়ারম্যান কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য পার্টস গিভেন বিলো। এই যে নিচে যে সেন্টেন্স বাকি অংশগুলো রয়েছে সেগুলো দ্বারা আমরা কি করব, সেগুলো আমরা এখানে অ্যান্সারটা আমি টিক চিহ্ন দিয়েছি এই নাম্বারটাতে, এটা হচ্ছে ভুল, এখানে অ্যান্সারটা আমি নিচে দেওয়ার কথা, আমি ভুলবশত উপরে দিয়ে দিয়েছি। দেখো এখানে একটু মনোযোগ দাও, দ্য চেয়ারপারসন গ্যাভ এ গুড স্পিচ, গ্যাভ এ গুড স্পিচ হয় না, এটা আমার মিস্টেক হয়েছে এখানে। আর্টার্ড উচ্চারণ করা, প্রোনাউন্সড উচ্চারণ করা, এখানে এই দুইটা বি সি কখনোই হবে না, এটা হচ্ছে ফরজ তরক করার মতো একটা অবস্থা, বি আর সি। আর এ নাম্বারটা তো হবে না, গ্যাভ স্পিচ হয় খুব কাছাকাছি, কিন্তু এর থেকে বেশি কাছাকাছি হচ্ছে মেড এ গুড স্পিচ। যখন কোনো ভালো স্পিচ বা ভালো বক্তৃতা দেয় তখন সেটাকে আমরা বলি, এটা এই ফ্রেজাল ইউজটা ভাষণ দেওয়ার বোঝাতে মেক এ স্পিচ ফ্রেজাল ইউজ করা হয় ভাষণ দেওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, তো এখানে আমাদের অ্যান্সার হবে ডি। ঠিক আছে, অ্যান্সার কী হবে, ডি হবে। আমাদের ভুলবশত এটা আমি টিক চিহ্ন দিয়ে দিয়েছি। আচ্ছা দেখো, ডি নাম্বারটা হবে। এরপরে 7 নাম্বারটাতে দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ওয়ান অফ দ্য ওয়ার্ডস গিভেন বিলো। দেখো এখানে যে কোনো একটা ওয়ার্ড দিয়ে তোমার এখানে সেন্টেন্সটা পূরণ করতে হবে। এখানে দেখো বলা হয়েছে ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট, তুমি তো উপহারটি গ্রহণ করতে পারো, ড্যাশ ইউ মে রিফিউজ ইট, অথবা তুমি এটা ডিনাই করতে পারো, তুমি এটা নাকচ করে দিতে পারো, এটা তুমি ফিরিয়ে দিতে পারো। ঠিক আছে, তুমি নিতেও পারো নাও নিতে পারো। এখানে অথবা অর দ্বারা কিন্তু আমরা অথবা ওয়ার্ডটি পাই। অ্যান্ড দেখো যদি আমি এখানে অ্যান্ড বসাই কি আসছে, ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট অ্যান্ড ইউ মে রিফিউজ ইট। এখানে বলা হচ্ছে যে তুমি এটা গ্রহণ করতে পারো এবং এটা রিফিউজ করতে পারো। এটা আমাদের কেমন সেন্সের সাথে যাচ্ছে না, টেন্স ঠিক থাকলেও সেন্সের সাথে আমাদের যাচ্ছে না। বার দিলে কিন্তু আসে, কিন্তু দিয়ে আমরা এটা করতে চাইলে দেখো ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট, তুমি গিফটটা গ্রহণ করতে পারো কিন্তু রিফিউজ করতে পারো, এটা কেমন হয়ে যাচ্ছে তাই না? তো এটাও আমাদের হচ্ছে না। অ্যাজ যেন, তুমি এটা গ্রহণ করতে পারো যেন ইউ মে রিফিউজ ইট, এটাও হচ্ছে না, আমাদের অর্থের সাথে যাচ্ছে না, অর্থের সাথে যাচ্ছে এ নাম্বারটা। ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট অর ইউ মে রিফিউজ ইট, তুমি এটা গ্রহণ করতে পারো অথবা তুমি এটা রিফিউজ করতে পারো, এটা আমাদের সাথে যাচ্ছে। ঠিক আছে, তো সেজন্য অর হবে। 8 নম্বরটা দেখো, তোমাদের একটু বলে রাখি, তোমরা যারা এই কোশ্চেনগুলো আমার সাথে মিলে যাচ্ছে, এই 15টা অ্যান্সার যদি তোমার সাথে মিলে যায়, 15টা না হোক, তোমার যেই কয়েকটা মিলে যায় তুমি কমেন্টে আমাকে জানাও যে তোমার কয়টা হবে, তারপরে তোমাকে বলে দেবো যে ইংলিশের জন্য তুমি কি পারফেক্ট আছো কি না। অন্যান্য ইউনিভার্সিটি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মধ্যে তুমি কতটুকু কাট ফিগার দেখাতে পারবে। ঠিক আছে, 8 নম্বরটা দেখো, দ্য সেন্টেন্স হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি, এটা কিসের উদাহরণ?
বলো তো? এইখানে তোমাদের এটা দেখতে হবে না, তোমাদের আমি পড়িয়েছিলাম। দেখো এ থেকে ডি পর্যন্ত, এখানে দেখো আমরা এই অপশনগুলো আগে না দেখি, আমরা এটা দেখি। হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড, টু হ্যাভ অ্যাক্টেড, এটা কিসের উদাহরণ বলো তো? এটা হচ্ছে পারফেক্টিভের উদাহরণ। পারফেক্টিভ ক্লাস তোমাদের আমি নিয়েছি, তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পারফেক্টিভ অর্থাৎ ভার্বের একটা অপশন পাবে, ভার্বের নামের একটা প্লেলিস্ট আছে, সেখানে গেলে তুমি পারফেক্টিভ নামের একটা ভিডিও পাবে, সেখানে তুমি দেখবে আমি বিস্তারিত আলোচনা করেছি এই বিষয়ে, ঠিক আছে? এখানে কিন্তু হুবহু কমন। পাস্ট কন্টিনিউয়াস, সিম্পল পাস্ট, পাস্ট পারফেক্ট, এটা একটাও হবে না এখানে, দেখো এগুলোর একটাও নাই। সিম্পল পাস্ট হলে এখানে সিমড হতো বা সিমড হতো, তারপরে এখানে পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ অথবা ওয়ার, তারপরে ভার্বের সাথে আইএনজি হতো, নাই। পাস্ট পারফেক্ট থাকলে হ্যাড প্লাস ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হতো, কিন্তু সেটাও হয় নাই, হয়েছে ডি নাম্বারটা, ঠিক আছে? এরপরে দেখো 9 নাম্বারটাতে দ্য টার্ম ব্রাভো, ব্রাভো, হুররা, ব্রাভো, এলাস, খুব দুঃখ, আনন্দ, হাসি, কান্না, মানে আকস্মিক কোনো কিছু বোঝাতে গেলে সেটা আমাদের কি হয়? ইন্টারজেকশন। আমাদের কনজাংশন কোনটা হবে? যে ওয়ার্ডগুলো আমাদের সেন্টেন্স অথবা শব্দগুলোকে একত্রিত করে সেগুলো কনজাংশন। অ্যান্ড অ্যাডভার্ব কোনগুলো? ভার্ব অথবা নাউন প্রোনাউন ব্যতীত বাকি সব কিছুরই যেটার মডিফাই করে সেগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্ব, যেগুলোর স্থান, সময়, তার কাজের গতি এগুলো বোঝে, সেগুলো অ্যাডভার্ব। আর প্রিপজিশন কোনগুলো? যেগুলো ওয়ার্ড বা যেগুলো ওয়ার্ডের সামনে বসে একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ডের সাথে যুক্ত করে সেগুলো প্রিপজিশন কোনগুলো? অফ, ইন, টু, এগুলোই তো। আর এখানে ব্রাভো শব্দটা হচ্ছে ইন্টারজেকশন, যার কারণে আমাদের বি নাম্বারটা হবে ইন্টারজেকশন। যেহেতু আমাদের আনন্দ, আমাদের ব্রাভো দ্বারা অনেক উচ্ছ্বসিত কিছু প্রকাশ করছে, যার কারণে ব্রাভো একটা ইন্টারজেকশন ওয়ার্ড, ঠিক আছে? এরপরে দেখো 10 নাম্বারটাতে বলা হয়েছে আই হ্যাভ এ কাউ হুইচ ইজ রেড। দ্য প্রিন্সিপাল ক্লজ ইন দ্য সেন্টেন্স ইজ, প্রিন্সিপাল ক্লজ, দেখো ক্লজের আলোচনা আমি যখন করেছি তোমাদের সাথে এটা বিস্তারিত সুন্দরভাবে আলোচনা করেছি। তোমরা আমার ভিডিওতে যাবে, স্ক্রল করবে, ভিডিওর অপশনে যাবে, যাওয়ার পরে দেখবে যে ক্লজ নিয়ে আমি কত সুন্দর একটা ক্লাস করিয়েছি, যেখান থেকে হুবহু একটা কমন তোমাদের এখানে চলে আসছে। দেখো হুইচ ইজ রেড, এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ বা এটা সাবঅর্ডিনেট ক্লজ। তারপরে কাউ হুইচ ইজ রেড, কাউ হুইচ ইজ রেড, এটা কোনো সেন্টেন্স হচ্ছে ক্লজ হচ্ছে, এটাও ডিপেন্ডেন্ট ক্লজ, এবং কাউ থাকার কারণে এখানে কেমন জানি একটা ডিসঅর্ডার হচ্ছে, এটা ডিপেন্ডেন্ট ক্লজ। এ কাউ হুইচ ইজ রেড, এখানে এটাও ডিপেন্ডেন্ট ক্লজ। সামনে দেখো সামনে ফ্রেজ এবং নাউন ফ্রেজ এবং নাউন যুক্ত হচ্ছে, এইটুকু হবে না। সিম্পল একটা প্রিন্সিপাল ক্লজ বা সিম্পল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমাদের এই যে এটা আই হ্যাভ এ কাউ, আমার একটা গরু আছে, সেইটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যার কোনো সাহায্য ছাড়াই আমরা যেটার অর্থ প্রকাশ করতে পারি, ঠিক আছে? এরপরে দেখো দ্য অ্যাডভার্ব অফ দ্য নাউন রোটেশন, রোটেশন হচ্ছে একটা নাউন, সেটার রোটেটরি নামের কোনো ওয়ার্ড সারা ডিকশনারিতে নেই, এটা বাদ। বি নাম্বারটা রোটেটিং, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, রোটেটিং একটা অবস্থা বোঝাচ্ছে, এটা অ্যাডজেক্টিভ। তারপরে রোটেশনাল, এটাও অ্যাডজেক্টিভ, এল এটা যুক্ত থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, আর এটাও অবস্থা বোঝাচ্ছে, যার কারণে অ্যাডজেক্টিভ। আর রোটেশনালি এটা একটা ভার্বের অবস্থা, ভার্বের কাজের অবস্থা বোঝাচ্ছে রোটেশনালি, এটা একটা হচ্ছে এটা অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়, যার কারণে সি নাম্বারটা অ্যান্সার হবে, ঠিক আছে? এরপরে দেখো দ্য কমপ্লিট দ্য সেন্টেন্স অ্যাজ জেনেরিক বাই ওয়ার্ড গিভেন বিলো। এখানে দেখো এখানে জেনেরিক বলতে জাতিগত কোনো কিছু বোঝাচ্ছে, জেনেরিক জাতিগত, এখানে অ্যাজ জেনেরিক জাতিগত সত্তার দিক থেকে তুমি এখানে সেন্টেন্সটা পূরণ করো। দেখো বেঙ্গালিজ আর ইন্টেলিজেন্ট, এখানে জাতি হচ্ছে এই বেঙ্গালি শব্দটা একটা জাতি বোঝাচ্ছে, আর জাতির সামনে দা বসে, এটা তুমি সবাই জানো, সেজন্য অ্যান্সার হবে ডি, দা। 13 নম্বরটা দেখো যে হি ড্যাশ হোয়েন দ্য টিচার এন্টার দ্য রুম। হোয়েন দ্বারা কোনো দুইটা সেন্টেন্স যুক্ত থাকলে এক পাশে যদি পাস্ট ইনডিফিনিট হয়, আরেক পাশে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। হোয়েন অথবা হোয়েল এই সেন্টেন্সগুলো যুক্ত থাকলে সেখানে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়।
সেজন্য আমাদের সরি এখানে উল্টাপাল্টা হয়ে গেছে, এখানে টাইপের সমস্যা হয়েছে। দেখো এখানে ডি নাম্বার অ্যান্সার হবে সর্বশেষটা। এখানে আমি যদিও এখানে সি এখানে ডি দিয়েছি, এখানে শেষেরটা অ্যান্সার হবে। দ্য ওয়ার্ড আর্টিসান মিন্স, আর্টিসান শব্দের অর্থ কী? শিল্পী, হস্তশিল্পী, যারা হাতে কারুকাজ করে হাত দ্বারা, মনে করো যে কাঁথা সেলাই, তারপর হচ্ছে তোমার তাঁত বুনে, এগুলো হচ্ছে বা মাটির হাঁড়ি পাতিল বানায়, তারা হাত দ্বারা যে কাজগুলো করে মানে হস্তশিল্পী, ক্রাফটসম্যান যাকে বলা হয়, সেগুলোকে কি বলা হয়? এ ক্রাফটসম্যান অথবা ক্রাফট পারসন বা হস্তশিল্পী, সেগুলোকে এই যে সি নাম্বারে এখানে ক্রাফটস পারসন এটা বলা হচ্ছে। প্রডিউসার মানে উৎপাদনকারী, আর্টিস্ট মানে যে আর্ট করে, ক্রাফট মানে হচ্ছে হস্তশিল্প, শিল্প, এটা হচ্ছে তোমার এখানে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না। সো সি নাম্বারটা অ্যান্সার হবে। 15 নাম্বার বা সর্বশেষ যেটা আছে, হি গট দ্য প্রাইজ, সে প্রাইজটি পেয়েছিল ড্যাশ হার্ডওয়ার্ক, এখানে হার্ডওয়ার্ক করার মাধ্যমে বোঝায়। তোমাদের প্রথমেই মনে হতে পারে যে বাই দ্বারা তো মাধ্যমে বোঝায়, তাহলে হার্ডওয়ার্ক করার মাধ্যমে সে প্রাইজটা পেয়েছিল, এটা হওয়ার কথা। প্রথমেই তো তোমরা এটা দিয়ে দিবে, কিন্তু তার থেকে খুব কাছাকাছি মিনিং আছে হচ্ছে যে বাই ডিন্ট অফ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু করার মাধ্যমে, এখানে ফ্রেজাল ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে, যার কারণে ফ্রেজাল ওয়ার্ড ব্যবহার করার মাধ্যমে আমাদের এখানে এ নাম্বার অ্যান্সার হবে। ঠিক আছে, বি নাম্বারটা এঙ্গেজিং ইন হার্ডওয়ার্ক অন্তর্ভুক্ত করানো যায় না, তো এটা হার্ডওয়ার্ক অন্তর্ভুক্ত করানো যায় না, যার কারণে আমার বি নাম্বারটা হবে না। ডি নাম্বার হবে না, বাই ইউজিং, হার্ডওয়ার্ক ব্যবহার করা যায় না, হার্ডওয়ার্ক করতে হয়, হার্ডওয়ার্ক এর মাধ্যমে সফল হতে হয়। তোমরা যেমন সফল হয়েছো হার্ডওয়ার্ক করার মাধ্যমে, তোমাদের যাদের অনেকগুলো প্রশ্ন হয়েছে এবং পরীক্ষা যাদের ভালো হয়েছে, তারা তো হার্ডওয়ার্ক করার মাধ্যমে মেডিকেলে চান্স পাবে। আশা করবো যে তোমরা ঢাকা মেডিকেল সহ আরও দেশের গুরুত্বপূর্ণ মেডিকেলগুলোতে চান্স পেয়ে তোমাদের চূড়ান্ত সাফল্য তোমরা অর্জন করো। ঠিক আছে, এরই মাধ্যমে কিন্তু আমাদের কোশ্চেন সলভ হয়ে গেল। আমরা আশা করব যে নেক্সটে তোমাদের সাথে আমি থাকতে পারবো, নেক্সটে তোমাদের সাথে তোমাদের সবগুলো কোশ্চেন সলভ এবং তোমাদের প্রস্তুতি নিয়ে সব কিছু নিয়ে কিন্তু আমি এই ফারুক ইংলিশ একাডেমি থেকে আলোচনা করব। ইনশাল্লাহ তোমাদের সাথে পাবো, এটাই প্রত্যাশা করব। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।